প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বাংলাদেশে দুর্যোগ একটি প্রাত্যহিক বিষয় হয়ে গিয়েছে এবং বিশেষ করে ইদানিং আমরা ভূমিকম্প প্রবণতা দেখতে পাচ্ছি। দিন দিনই এই প্রবণতা বাড়ছে। বিশেষ করে আমাদের রাজধানী ঢাকাতে প্রায় ছোটখাটো ভূমিকম্প আমরা শুনতে পাচ্ছি এবং অনুভূত হচ্ছে। সম্প্রতি আমাদের জাতীয় সংসদে একজন মন্ত্রী বলেছেন যে এখানে যদি রিক্টার স্কেলে 7 মাত্রার একটি ভূমিকম্প হয় তাহলে দিনে অন্তত 90,000 এবং রাতে যদি হয়, রাতে হলে 70,000 এবং দিনে অন্তত 90,000 লোক মারা যাবে। তাতে বোঝা যাচ্ছে যে আমাদের যে স্থাপনা এবং আমাদের যে বাস্তব অবস্থা তাতে ভূমিকম্পের ধকল সইবার মতো পরিস্থিতি খুবই নাজুক। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য এবং ভূমিকম্প প্রবণ এই পরিস্থিতির পূর্ব সতর্কতা বিষয় নিয়ে আলাপ করবার জন্য আজ স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি একজন অনাবাসী বাংলাদেশি প্রকৌশলী। 1984 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি করার পর গেল প্রায় 25 বছর ধরে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য স্থানে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল, কমার্শিয়াল, শিল্প, ইন্ডাস্ট্রিয়াল এবং সায়েন্স স্ট্রাকচার বা স্থাপনা ডিজাইনের সঙ্গে তিনি জড়িত। তিনি নিজেই যুক্তরাষ্ট্রের একজন লাইসেন্সড ইঞ্জিনিয়ার, কলোরাডোর একটি ইঞ্জিনিয়ারিং ডিজাইন কোম্পানির কর্ণধার, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য তিনি। ভূমিকম্প প্রবণ অঞ্চলের ভবন কাঠামো পরিকল্পনা এবং এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে তার সঙ্গে কথা বলবো, সেজন্যই তাকে আমন্ত্রণ। স্বাগত জনাব লুৎফুর রহমান খন্দকার, আপনাকে। আপনাদের এনটিভিকে স্বাগত। ধন্যবাদ, আপনি এসেছেন। বাংলাদেশে আপনার সংক্ষিপ্ত সফর আমি জানি। আপনি যদি সংক্ষেপে আমাদের আপনার কাজ সম্পর্কে একটু ধারণা দেন। এবং আমি জানি যে যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার কাঠামোর সঙ্গে জড়িত আমাদের মরহুম এফা খান, উনি একটা বড় নাম করে রেখেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে এবং আপনারাও সে ধরনের কাজ করছেন। সংক্ষেপে যদি একটু ধারণা দেন আমাদের। আমি বেসিক্যালি আমি ইনভলভ ছিলাম আপনার ডিজাইন টিমে। দিস ইজ দ্য টলেস্ট ফ্রি স্ট্যান্ডিং পাইলন সাইন ইন দ্য ওয়ার্ল্ড। এটা আপনার লাস ভেগাসে। পাইলন সাইন বলতে কি বোঝাচ্ছে? দ্য বেসটা আপনার ছোট, উপরে বড় হয়ে গেছে। আচ্ছা। তো এইটা আসলে ইনিশিয়াল একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে, সেই স্ট্রাকচারটা ভেঙে যায়, তারপর উনি লাইসেন্স লস করেন, তখন আমরা এই কন্ট্রাক্টটা করি এবং আমি ডিজাইন থেকে এবং কনস্ট্রাকশন টিমের পুরোটাই দায়িত্বে ছিলাম, টিমের একটা পার্ট হিসাবে। এটা কোথায়? লাস ভেগাস। বিউটিফুল, হ্যাঁ, ইটস কল্ড হিলটন সাইন। হিলটন সাইন, এটা লাস ভেগাসে খুবই সুন্দর একটা স্ট্রাকচার। এবং লাস ভেগাসে আরো অনেকগুলো স্ট্রাকচার করেছি, যেমন হার্লি ক্যাফে ডেভিডসন, হার্লি মোটরসাইকেল, একটা বিল্ডিং থেকে মোটরসাইকেল বেরিয়ে আসছে, তারপর আপনার স্ট্রাটোস্ফিয়ার, ইটস এ টল, ভেরি টল স্ট্রাকচার, ওটার যে সাইন। আচ্ছা, সেটা কোথায়? এটা লাস ভেগাসে। আমি লাস ভেগাসে বেশ কিছু কাজ করেছি। লাস ভেগাস হচ্ছে আপনার একটা খুব সুন্দর জায়গা, সাইন বিলবোর্ডের জন্য ভেরি গুড প্লেস। তারপর আপনার নিউ ইয়র্কে আমি একটা কাজ করেছি, 40 স্টোরি বিল্ডিং ইন হার্ট অফ দ্য নিউ ইয়র্ক সিটি। ওটা স্ট্রাকচারাল জিওমেট্রিটা ভেরি কমপ্লেক্স। ওটার কানেকশন ডিজাইনে প্রজেক্ট ম্যানেজার ছিলাম ম্যানহাটনে, এবিসি স্টেশনের পাশেই আর কি আপনার। তারপর আপনার রিসেন্টলি একটা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স স্ট্রাকচার ইউনাইটেড স্টেটসে, সেটা হচ্ছে আপনার এয়ারফোর্স হ্যাঙ্গার ন্যাশভিলে, এটা আর্মির জন্য। তো এই স্ট্রাকচারটাকে খুবই কমপ্লেক্স স্ট্রাকচার ছিল। ওটার কানেকশন ডিজাইন থেকে আমরা পুরো সব ড্রয়িং, প্রিপারেশন সবকিছু আমরা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি মধ্যপ্রাচ্য তো আপনি কিছু কাজ? আমি মধ্যপ্রাচ্যে কাজ করেছি আপনার পেট্রোকেমিক্যালে, অফশোর অনশোর প্ল্যাটফর্মগুলো যে আছে, ইরাক ইরান যুদ্ধের পর প্ল্যাটফর্মগুলো ভেঙে দিয়েছিল ওরা, ওগুলোর উপরে কাজ করেছি ডিজাইনের। তো এখন আর কি কি বড় স্ট্রাকচার ডিজাইনের সঙ্গে আপনি ইনভলভ আছেন? এখন আসলে এই মুহূর্তে মার্কেট তো একটু খারাপ আর কি, আমাদের দেশে যুক্তরাষ্ট্রের মন্দা। তো যেই স্ট্রাকচারগুলো হচ্ছে ওগুলো আপনার বেশ কিছু গভর্নমেন্টের প্রজেক্ট হচ্ছে বেসিক্যালি। তো ওগুলোর আপনার বেশ হাই প্রোফাইল কিছু কাজে আমি ইনভলভ এখন, ইপিএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির কাজে। তারপর আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু ওরা এমিনেশনগুলো স্টোর করে রাখতে যাচ্ছে, সেগুলোর কাজে আমি নিয়োজিত। আচ্ছা আচ্ছা। এখানে যে সম্প্রতি যে আপনার যুক্তরাষ্ট্রের যে অয়েল স্পিল ওভার বিপি, সেখানেও আপনি বোধহয় একটা কন্ট্রিবিউশন রেখেছিলেন ওখানকার একটা স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে। এটা আপনার স্পিল হওয়ার পরে আসলে ভলান্টারিলি অনেক ইঞ্জিনিয়ার আমরা এটা করেছি। সেটা হচ্ছে যে আপনার ওদেরকে একটা ডিজাইন কনসেপ্ট দেওয়া, যে যাতে করে স্পিলটাকে বন্ধ করা যায় কিনা। তো এর মাঝে আপনার প্রায় 60,000 এর উপরে আপনার ওদের ডিজাইন আইডিয়া আসছে, আর এর মাঝে 123 ডিজাইন আইডিয়া আসছে উইথ ডিজাইন কনসেপ্ট। তা আমি ওয়ান অফ দ্যাম। তো আমার কনসেপ্টটা ওরা আপনার শুধু আমারটা না, আরো এরকম এই লাইনে অনেকে চিন্তা করেছে এবং খুব ইন্টারেস্টিংলি। তো ওইটার ব্যাপারে ওরা ওই সবারটা কনসেপ্টটাকে নিয়ে একটা সামারি করে ওরা ওটার সেকেন্ড ফেসে এখন যেটা করতেছে, আমি রিসেন্টলি জানি না, আজ 2-4 দিন যাবত। তো তখন ওরা ওইটাকে
কনভার্ট করতে চাচ্ছে যে আমরা ওটা দিয়ে থার্ড একটা ট্রাই করতে পারি কিনা। আচ্ছা। এর আগে অবশ্য ওরা আরেকটা ট্রাই করতেছে, আরেকটা প্রজেক্ট, মানে একটা না হলে ফেল করলে যেন আরেকটা ওরা করতে পারে, সেই জন্য এটা হচ্ছে বোধহয় আপনার ফোর্থ। মানে আপনার সাজেশনটাও তারা খুব মানে কনসিডার করতে। আচ্ছা, তো আমরা এই যে আপনাদের অভিজ্ঞতা বিশেষ করে স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে, এবং আপনি নিজেও উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেমন ন্যাশভিলের এয়ারফোর্স হ্যাঙ্গার, যেটা আপনি ডিজাইনের সঙ্গে জড়িত রয়েছেন এবং এটা কনস্ট্রাকশনের সঙ্গে ছিলেন, হিলটন সাইন লাস ভেগাসের, এছাড়াও আপনি নিউ ইয়র্কের 40 স্টোরি বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনের সঙ্গে জড়িত ছিলেন, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রে এরকম এফার খান সাহেবও অনেক নাম করেছেন সিয়াস টাওয়ার্সের ডিজাইনার, সিয়াস টাওয়ার্সের ডিজাইনার হিসেবে ওনার নাম সেখানে খোদিত আছে, ওনার আবক্ষ ওখানে মূর্তিও সেখানে আছে। তো আমরা খুবই খুশি যে আপনি যুক্তরাষ্ট্রে এই ধরনের কাজ করছেন, কিন্তু একটা বিষয় যে বাংলাদেশেও আমরা আমাদের ঢাকা শহরের যে স্ট্রাকচারাল পজিশনিং এবং এর যে বিল্ডিং এখানে কোড যেভাবে হচ্ছে, এবং আমরা সম্প্রতি ভূমিকম্পের ব্যাপারে খুবই একটা আতঙ্ক তো তৈরি হয়েছে স্বাভাবিকভাবে, এবং সংসদের একটি আপনি নিশ্চয়ই শুনেছেন বা এরকম আপনার যে এরকম সতর্কতা আসছে যে 7 স্কেলের রিক্টার স্কেলে যদি 7 মাত্রা হয় তারও বেশি হয় তাহলে অবস্থাটা খুবই ভয়াবহ আকার ধারণ করবে। এইসব পরিস্থিতিতে আপনারা কিছু ভাবছেন কিনা, আপনার কোনো ভাবনা আছে? আমি খুবই কনসার্ন এবং আমি খুব যথেষ্ট সময় নিয়ে এটা ভাবার চেষ্টা করি, এই কারণে আমি এই দেশেরই ছেলে। তো আমার কাছে মনে হয় যে আপনার একটা স্ট্রাকচার আমরা কেন বিল্ড করি, স্ট্রাকচারটা হচ্ছে মানে জীবনকে সুন্দরভাবে সেফ এবং সাউন্ডলি প্রটেক্ট করার জন্য একটা শেল্টার আমরা তৈরি করি। এখন এই শেল্টারটা যদি আমরা প্রপারলি ডিজাইন করতে না পারি তাহলে পরে আপনার প্রাকৃতিক ডিজাস্টার হতে পারে, ম্যানমেড ডিজাস্টার হতে পারে। সেই ক্ষেত্রে আমি যে এই জিনিসটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে আমাদের এই মহামূল্যবান জীবন, প্রতিটা জীবনই মহামূল্যবান, এর কোনো রিপ্লেসমেন্ট নাই। তো সেই দিক থেকে আপনার বাংলাদেশে যে আর্থকুয়েকের অ্যাক্টিভিটিটা হচ্ছে, স্পেশালি আপনার ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান যে প্লেট দুটো আছে, এটাতে আপনার একটা মুভমেন্ট হচ্ছে যেটা খুবই ভয়াবহ মুভমেন্ট, সেটাকে আমরা বলি কনভার্জেন্ট সাবডাকশন। এটা শুধু এরকম ট্রান্সলেশনাল মুভমেন্ট না, এটা আপনার একটা প্লেট আরেকটা প্লেটের ভিতরের দিকে চলে যাচ্ছে, যার ফলে এটার ইম্প্যাক্টটা হবে খুবই বেশি। এখন সায়েন্টিস্টরা এবং স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইটস এ প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ, তো ওখান থেকে মোটামুটি ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সব সায়েন্টিস্টরাই এটাকে কনক্লুড করছে যে মোস্ট লাইকলি ইট উইল হ্যাপেন। এটার অকারেন্স 50 ইয়ার্সের একটা ডাটা নিয়ে করা হয়, তো এখন একটা পার্সেন্টেজ অফ রিকারেন্স। এখন এই অবস্থাতে কখন হবে, আর 7-এ হবে না 8-এ হবে, এটা কিন্তু বলা মুশকিল। অনেকে 8.6 রেক্টার স্কেল পর্যন্ত বলেছেন, বাট আমার মনে হয় আর কি, আমি যদিও আপনার ওই সিজমোলজিস্ট না, তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটা ধরেন অ্যারাউন্ড 8 স্কেলের একটা হতে পারে। আর এই 8 স্কেল আমাদের কিন্তু প্রতিনিয়তই আপনার আর্থকুয়েকের একটা সাইজমিক একটা অ্যাক্টিভিটি হচ্ছে, এবং কোনোটা হয়তো 1 রেক্টার স্কেল 4, 5। বাংলাদেশের আগেও আপনার এই রিজনে, নট বাংলাদেশ, ইন্ডিয়ান রিজনে আপনার 7, 8 হয়েছে, এবং আমাদের 1762 থেকে বেশ ডাটাও আছে। সো আমরা এখন প্রেডিক্ট করতে পারি যে 7 or 8 রেক্টার স্কেলে যদি হয় তাহলে আমাদের কি অবস্থাটা আসতে পারে। এখন ক্ষতিগ্রস্ততা যেটা হবে, ড্যামেজ যেটা হবে, এটা কিন্তু আপনার আর্থকুয়েকের জন্য হচ্ছে না, হচ্ছে মানে লাইফের যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করেছি এটা কলাপস করে গিয়ে এটা আমরা মানুষ চাপা পড়ে যাবে, মানুষ উদ্ধার হতে পারবে না, ক্ষতিগ্রস্ততা হচ্ছে। এখন এইটাকে আপনার যদি আমরা এটাকে এই যে স্ট্রাকচারগুলো আছে শুধু ঢাকা শহর না, চিটাগাং বলেন বা গ্রামেও যদি আপনি বলেন, এই স্ট্রাকচারগুলো তো আমরা রিপ্লেস করতে পারতেছি না, ইটস এ হিউজ কস্ট, এবং আমাদের সেই রিসোর্স তো বোধহয় নাই। তো আমার কাছে মনে হচ্ছে আর কি যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটা, এইটাকে আমাদের আগে আপ টু ডেট করতে হবে। আমাদের এটা এখন যেটা আছে সেটা হচ্ছে 1993 এর গ্যাজেটে 2006 এর পাবলিকেশন। তো ওইটাকে আমরা যদি আপডেট করে এখন আইবিসি, আগে ছিল আপনার ইউনিফর্ম বিল্ডিং কোড, যেটা আপনার 1997 এ আপনার করা হয়েছে, যুক্ত করা হয়েছে, এখন আছে আইবিসি 2000 ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড। ওইটাকে ফলো করেও যদি আমি বিএনবিসিতে দেখলাম যে সবই আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করতেছি, এসটিএম ফলো করছি, তার কাজে আমি সেই জন্য এটাকে সাজেস্ট করতেছি আর কি, ইন এডিশন টু ব্রিটিশ স্ট্যান্ডার্ড অথবা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো আমার মনে হয় যে আমরা যদি আমেরিকান স্ট্যান্ডার্ডটাকে ফলো করতে পারি এবং আইবিসিটাকে যদি অ্যাডাপ্ট করতে পারি, তাহলে পরে আমাদের এই